হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ভিরোল ফর্ম পূরণের জন্য ডেট দিয়েছে আগামী 24/7/2024 সাল 24 পর্যন্ত এই ভিরোল ফর্ম পূরণের লাস্ট ডেট। এই উক্ত সময়ের মধ্যে আপনাদের ভিরোল ফর্মটা পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যারা ভিরোল ফর্মটা পূরণ করতে পারবেন না বা কোনো কারণে ব্যর্থ হবেন, তারা প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে এনটিআরসি ঘোষণা দিয়ে নোটিশ দিয়ে দিয়েছে। অর্থাৎ আগামী 24 তারিখের মধ্যে আপনাদের যে কোনো মূল্যে যে কোনোভাবেই ভিরোল ফর্মটা পূরণ করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ভিরোল ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। হাতে কলমে A to Z আমি ঘর বাই ঘর ফিল আপ করে দেখিয়ে দিব। এবং এই ভিরোল ফর্ম পূরণে কিছু কিছু ঘর রয়েছে যেগুলা সমস্যাপূর্ণ, কতগুলা ফিল্ড রয়েছে যে ফিল্ডগুলা দ্বন্দ্ব সৃষ্টি করে বা আপনার ভিরোল ফর্ম পূরণে একটু সমস্যা তৈরি করবে, বা আপনি সেই ফর্মগুলোতে কী দিবেন, কী সাবমিট করবেন, এটা নিয়ে জটিলতায় ভুগতেছেন। সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমার এই প্র্যাকটিক্যালি ভিরোল ফর্ম পূরণ ভিডিওতে সরাসরি থাকবে ব্যাখ্যাসহ। আপনারা ভিডিওটি না টেনে A to Z সম্পূর্ণ দেবেন। যদি ভিডিওটি আরও একটু আগে তৈরি করার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত এবং পারিবারিক কিছু সমস্যার কারণে মাঝখানে বেশ কিছুদিন অনলাইনে আমি আসতে পারিনি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দেরিতে হলেও ভিরোল ফর্মটা আপনাদের কীভাবে পূরণ করবেন সেটা প্র্যাকটিক্যালি আমার আইডি দিয়ে লগ ইন করে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। আর আপনাদের জন্য একটি খুশির খবর, যে এই ভিরোল ফর্ম অনলাইনে পূরণ করতে গিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন জটিলতায় পড়বেন। মনে করবেন যে নির্ভুলভাবে ভিরোল ফর্ম পূরণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো কারণে যদি আপনি নির্ভুলভাবে ভিরোল ফর্ম পূরণ করতে না পারেন, তাহলে আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের কথা বিবেচনায় রেখে আপনাদের হেল্প করার উদ্দেশ্যে, হেল্প করার মেন্টালিটি নিয়ে আমি আপনাদের অনলাইনে ভিরোল ফর্মগুলো পূরণ করে দিচ্ছি। আপনারা আমার কাছ থেকে যদি কারো হেল্প প্রয়োজন হয়ে থাকে কীভাবে ভিরোল ফর্ম পূরণ করবেন, বা আমার কাছ থেকে যদি চাইলে আপনারা অনলাইনে ভিরোল ফর্মটা পূরণ করে নিতে পারেন, সেক্ষেত্রে আমি সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের, ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা এবার দেখি যে কিভাবে আপনি অনলাইনে ভিরোল ফর্মটা সাবমিট করবেন এবং ভিরোল ফর্ম সাবমিট করার জন্য আপনার কী কী করতে হবে। চলুন প্রিয় ভিউয়ার্স, আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ntrca.gov.bd যে সাইটটি আছে এই সাইটটিতে ঢুকবেন। সরাসরি এই সাইটটিতে ঢুকে দেখেন আমাদের সেবাসমূহ নামে একটি সেবা বক্স রয়েছে। এই বক্সের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু ইনফরমেশন রয়েছে। সেখানে হচ্ছে অনলাইন পুলিশ ভেরিফিকেশন বা ভিরোল সম্পর্কিত একটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অনলাইন পুলিশ ভেরিফিকেশনের ভিরোল যে অপশনটা চলে আসবে। এখানে দেখেন ভিরোলের বিজ্ঞপ্তি একটা PDF রয়েছে। এইটাতে PDFটাতে ক্লিক করলে এখানে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন যে ভিরোল পূরণের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা শুরু কবে, শেষ কবে, এবং ভিরোল ফর্মটা যে পূরণ করবেন এই ভিরোল ফর্মটা পূরণ করার জন্য কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো আপনারা এখানেই এই নির্দেশনা বাটনে পেয়ে যাবেন। এই নির্দেশনাগুলো পড়ে নেবেন, না পড়ে নিলেও সমস্যা নেই, ভিডিওটি যদি আমার দেখেন তাহলে। এরপরে আপনারা চলে যাবেন ভিরোল লগ ইন ফর্ম। এরপর এই যে লগ ইনে ক্লিক করলে আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের মোবাইলে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড এনটিআরসিএ টেলিটকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এই সুরক্ষার যে সাইটটা রয়েছে এখানে আপনারা ইউজার আইডির জায়গায় আপনার যেই মেসেজে ইউজার আইডিটা রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এটা দিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করলে চলে আসবে। এই ফর্মটি আসার পরে আপনারা এই ফর্মটি এখন ফিল আপ করবেন। চলুন আমি কথা না বাড়িয়ে ফর্মটি সরাসরি আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কী ইনফরমেশন দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আসলেন, এখানে এসে দেখেন এখানে ভাগ আছে হচ্ছে 5টা। একটা হচ্ছে প্রাথমিক তথ্য,
ঠিকানা সম্বলিত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য এবং আপনার একটি ঘোষণা রয়েছে। এই 5টি ধাপে এই জব সিকিউরিটি ক্লিয়ারেন্স যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই 5টি ধাপের মধ্যে সর্বপ্রথমে যেটি আছে সেটি হচ্ছে প্রাথমিক তথ্য। এই প্রাথমিক তথ্যতে আপনার যেই ব্যক্তিগত ইনফরমেশনগুলো সেগুলো সাবমিট করতে হয়। যেমন আমি দেখেন আমি এখানে সাবমিট করছি পদের নাম, আমার যে পদের নামটা সেই পদের নামটা আমি এখানে দিয়ে দিছি। এরপরে হচ্ছে এই পদের নাম আবার দেখেন এই পাশে চাইছি ইংরেজিতে, আমি আবার সেটা ইংরেজিতে দিয়ে দিছি। এরপরে গ্রেড কততম গ্রেডে আপনার এটি জবটি হচ্ছে কততম গ্রেড, আপনি গ্রেডটি এখানে দিয়ে দিবেন। নিয়োগ পরীক্ষার রোল নাম্বার, এই যে আপনার নিয়োগ পরীক্ষার যে রোল নাম্বারটা আছে এটি আপনি এনটিআরসি নিবন্ধন যে সার্টিফিকেটে পেয়ে যাবেন, এই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই নিয়োগ পরীক্ষার রোল নাম্বারটা আবার এখানে ইংরেজিতে চাইছে, আপনি সেটা আবার ইংরেজিতে এখানে সাবমিট করে দিবেন। এরপরে আবেদনকারীর নাম, আপনার যে নামটি রয়েছে সেটি বাংলায় এই পাশে লিখবেন এবং সেই নামটি ইংরেজিতে এই ফর্মের এই পাশটাতে লিখে দিবেন। এরপরে ব্যাচ নাম্বার, এই কততম ব্যাচ, এই যে ব্যাচ নাম্বার এখানে চেয়েছে ওরা বাংলায় এবং এই পাশে চেয়েছে ইংরেজিতে, দুইভাবে দিয়ে দিবেন। আবেদনকারীর জাতীয়তা, অবশ্যই আবেদনকারী আমরা যারা বাংলাদেশি। এরপরে আবেদনকারীর এনআইডি নাম্বার এই পাশে রয়েছে, দেখেন এনআইডি নাম্বারটা এখানে সুন্দর করে লিখে দিবেন। পিতার নাম, আবেদনকারী পিতার নাম লিখে দিবেন এবং পিতার পেশা কি পেশা দিয়ে দিলেন এখানে। এরপরে পিতার জাতীয়তা, এখানে দেখেন সব দেশের নামই রয়েছে, বাংলাদেশি হলে বাংলাদেশি, যদি অন্য কোনো দেশের হয় তাহলে এখান থেকে অন্য কোনো দেশ সিলেক্ট করে দিবেন। এবং আপনার পিতার পেশা কি, পিতার পেশা তো দিয়ে দিলেন এখানে এবং পেশার বর্ণনা এখানে সংক্ষেপে একটা বর্ণনা দিয়ে দিলেন। শিক্ষকতা করলে শিক্ষকতা, কৃষিকাজ করলে কৃষিকাজ, আর যদি ব্যবসা করে ব্যবসা, বা সরকারি চাকরি করলে সরকারি চাকরি, বা যেই পেশায় থাকুক না কেন এই পেশাটা এখানে দিয়ে দিলেন। এবং যে এখানে একটা ঠিকানা চাইছে এটা হচ্ছে আপনার পিতার বর্তমান ঠিকানাটা দিয়ে দিলেন, আপনার পিতা কোথায় থাকে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিলেন। এরপরে আসলো আবার মাতার ইনফরমেশন, মাতার ওই ইনফরমেশনগুলোই লাগবে, যেমন মাতার নাম, মাতার নাম দিতে হবে, মাতার পেশার বিবরণী দিতে হবে এখানে। গৃহিণী তো গৃহিণী, যদি শিক্ষকতা করে শিক্ষকতা, বা যদি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কাজ করে থাকে সেটার সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিলেন। মাতার জাতীয়তা, এখানে মাতার জাতীয়তা যদি সেমভাবে বাংলাদেশি, নর্মালি তো সবাই বাংলাদেশি, এরপরে যদি কারো বাইরের দেশি হয়ে থাকে যা কোনো কারো মায়ের জাতীয়তা তাহলে সেটা দিয়ে দিলেন এবং এখানে ঠিকানাটা দিয়ে দিলেন মাতার। এরপরে আসলো বৈবাহিক অবস্থা, এটা আপনার বৈবাহিক অবস্থা কি, আপনি কি বিবাহিত, অবিবাহিত নাকি প্রতিশ্রুতিবদ্ধ সেটা এখানে সুন্দর করে দিয়ে দিলেন। বিবাহিত হলে বিবাহিত হলে সেটার জাতীয়তা চাইবে, আর যদি অবিবাহিত হয় দেখেন জাতীয়তার ঘরটা উঠে যাচ্ছে, বিবাহিত হলে যে জাতীয়তার এবং ঘরটা এবং ঠিকানাটা চলে আসতেছে। প্রতিশ্রুতিবদ্ধ যদি হয়ে থাকে, প্রতিশ্রুতিবদ্ধ কীরকম, যে মনে করেন যে আপনার বিয়ে ঠিক হয়ে আছে, বা সামনের দিনে বিয়ে ঠিক হয়ে আছে, বা মনে করেন যে এঙ্গেজ করা আছে, এই টাইপের যে কতগুলো কেস থাকে এগুলো থেকে প্রতিশ্রুতিবদ্ধ বলে আখ্যায়িত করছে। যদি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে প্রতিশ্রুতিবদ্ধ, আর যদি তাও না হয়ে থাকে তাহলে অন্যান্য, বিবাহিত অবিবাহিত প্রতিশ্রুতিবদ্ধ কোনোটাই যদি না হয় তাহলে অন্যান্য বলতে মনে করেন যে আপনার ডিভোর্স হতে পারে, বা আরও অন্য কোনো সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলো এখানে দিতে হবে। যদি অন্যান্য হয় সেক্ষেত্রে এখানে একটা মন্তব্যতে ছোটো করে একটা বিবরণ দিয়ে দিলেন, হ্যাঁ। আর যদি বিবাহিত হয় তাহলে তো আপনার ঠিকানা গেল। এরপরে নিচের দিকে চলে আসলো নির্বাচিত প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে সুন্দর করে দিয়ে দেবেন এবং নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি এখানে এখানে দিয়ে দিয়ে আপনার হচ্ছে এখানে যদি সংরক্ষণে ক্লিক করেন তাহলে এই পেজটা থেকে এক্সিট হয়ে বের হয়ে যাবে। এবং আর যদি পরবর্তী যে এই পাশে ডান পাশে কর্নারে দেখেন পরবর্তী রয়েছে, পরবর্তীতে যদি ক্লিক করেন তাহলে পরবর্তী পেজে চলে যাবে। এই যে দেখেন এবার হাইলাইট হয়েছে কি ঠিকানা সম্বলিত তথ্য, যেটা এখানে এখন আপনার ঠিকানার তথ্যগুলো দিতে হবে। আবেদনকারীর বর্তমান ঠিকানা, জেলার নাম এখান থেকে জেলা সিলেক্ট করে দেবেন এবং উপজেলার নাম এখান থেকে উপজেলা সিলেক্ট করে দেবেন। জেলার আন্ডারে কয়টা উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো এখানে চলে আসবে। এরপরে ডাকঘরের নাম দিয়ে দিবেন এবং পোস্ট কোড রয়েছে একটা, পোস্ট কোডটা আপনারা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিকানা রয়েছে এখানে দেখেন সুন্দর করে আবার আপনার যে বর্তমান ঠিকানাটা রয়েছে আবেদনকারীর বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিবেন। এরপরে এই পাশে ডান পাশে দিকে দেখেন আবেদনকারীর স্থায়ী ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা রয়েছে। সেম জিনিস জেলা উপজেলা ডাকঘর পোস্ট অফিস এবং ঠিকানা পোস্ট কোড ঠিকানা রয়েছে আপনি এখানে সুন্দর করে দিয়ে দিলেন। যদি দুইটা ঠিকানা একই হয় তাহলে জাস্ট এই যে এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হিসেবে দিয়ে দিলেন, আমি দুইটা একই ঠিকানা হিসেবে চিহ্নিত করে দিলাম। এরপরে নিচের দিকে যান, এখানে দেখেন প্রার্থী গত 5 বছরে 6 মাসের বেশি সময় বাংলাদেশ কোথাও অবস্থান করিয়েছে কিনা সেই সম্বলিত কিছু তথ্য চাইছে, অর্থাৎ আজ থেকে শুরু করে গত 5 বছর
5 বছর 6 মাসের বেশি কোনো জায়গায় আপনি অবস্থান করেছেন কিনা সেই তথ্যটি চাইছে। আপনারা অবশ্যই সঠিক তথ্যটি দিয়ে ফিল আপ করবেন। সঠিক তথ্যটি দিয়ে ফিল আপ করলে আপনি নিশ্চিন্তে থাকবেন। আপনি যদি ভুলভাল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতায় পড়তে পারেন। আপনি যেহেতু আমি দিয়ে দিলাম, যদি আপনি দেশে থাকেন তাহলে দেশ বাংলাদেশ, যদি বিদেশে থাকেন তাহলে বিদেশ, ঠিক আছে। বাংলাদেশে থাকলে বাংলাদেশ। এরপরে বাংলাদেশের ঠিকানা, আপনি যেই ঠিকানাটা ছিলেন সেই ঠিকানার, যেমন জেলার নাম, ডাকঘরের নাম এবং সম্পূর্ণ ঠিকানাটা, উপজেলার নাম এবং ওই যেই ঠিকানায় ছিলেন ওই ঠিকানার পোস্ট কোড। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি সেখানে অবস্থান করেছিলেন। এটা গেল। এরপরে যদি আপনার আরও প্রয়োজন হয় যে এখানে আপনি ছিলেন এতদিন, এরপরে এই যে প্লাসে ক্লিক করলে আপনার আবার নিচে আরও ঘর বেড়ে যাবে। এই যে যেমন ঘর বেড়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে আবার অ্যাড করে আবার দিয়ে দিলেন জেলার নাম, উপজেলা, জেলা, কতদিন থেকে কতদিন ছিলেন। যেমন আমি এখানে চট্টগ্রামে ছিলাম প্রায় 4 বছরের মতো, চট্টগ্রামেরটা আমি অ্যাড করে দিলাম এবং রাজশাহীতে আমি বর্তমানে আছি, আমি বর্তমানে রাজশাহীটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে আপনি চাইলে আবার সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ করতে না চাইলে আপনি আবার পরবর্তীতে যেতে চান, পূর্ববর্তীতে ক্লিক করলে আপনার আগের পেজে নিয়ে যাবে এবং এই পেজের ইনফরমেশনগুলো দেখার জন্য। পরের পেজে ক্লিক করলে শিক্ষাগত যোগ্যতা যে পোর্শনটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ট্যাবে নিয়ে যাবে এবং সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্বলিত কিছু তথ্য সেখানে আপনার চাইবে। যেমন এখানে যদি সর্বপ্রথমে আসি, আপনার জন্ম তারিখটি এখানে যাচ্ছে। আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিয়ে দিলেন। এরপরে জন্ম তারিখটি দেখেন, এখানে আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটাই কিন্তু এখানে দিতে হবে, সেটা মেনশন করে দিয়েছে। জন্মস্থান ও ঠিকানা, জন্মস্থান কোথায়, যদি দেশের মাটিতে জন্মস্থান হয়ে থাকে তাহলে বাংলাদেশ, যদি বিদেশের মাটিতে হয়ে থাকে তাহলে বিদেশ, বিদেশের মাটিতে হয়ে থাকলে কোন দেশে হয়েছে সেটা দেশ সিলেক্ট করবেন, সিটি লিখবেন এবং জিপ কোড, প্রদেশের নাম, ঠিকানাটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলেন। যদি বাংলাদেশের মাটিতে হয়ে থাকে তাহলে এখানে সুন্দর করে জেলার নাম দিলেন, উপজেলার নাম দিলেন, ডাকঘরের নাম, পোস্ট কোড এবং সম্পূর্ণ ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দিলেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আবার শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার অ্যাড করতে হবে। একটা করে 3টা বা 4টা থাকতে পারে। আপনি যদি স্কুল পর্যায়ে 1 হয়ে থাকে, 2 হয়ে থাকেন তাহলে আপনার এসএসসি এইচএসসি দিলেই 2টা ঘর হলেই হচ্ছে। কিন্তু আপনি যদি অনার্স মাস্টার্স করে থাকেন, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার পদে হয়ে থাকেন, তাহলে আপনার এখানে এই যে প্লাসে ক্লিক করে আপনার ঘরগুলো বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে প্লাসে ক্লিক করলে ঘরগুলো বাড়বে। তাহলে আমি একটা করে প্রথমে পূরণ করি। প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার এখানে দেখেন স্তরটা রয়েছে। আপনি শিক্ষাগত যোগ্যতার কি দেশে না বিদেশে, বিদেশে হলে বিদেশে এবং স্তরের নাম এভাবে সুন্দর করে ফিল আপ করবেন। যদি দেশের মাটিতে হয়ে থাকে তাহলে আশা করি আপনাদের সকলের বাংলাদেশি হবে। মাধ্যমিক স্তর, এখান থেকে স্তরটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই প্রথমে আপনারা এসএসসিটা দিয়ে শুরু করবেন। এসএসসি দিলেন, এরপরে এখানে বোর্ডের নাম দিলেন, কোন বোর্ড থেকে, যদি যার যেটা বোর্ড, দিনাজপুর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, রংপুর, ঢাকা, কুমিল্লা, যে বোর্ডগুলো রয়েছে বোর্ডের নাম এখানে লিখে দিলেন। কারিগরি বোর্ড হলে কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড। এখানে একটা রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো দুইটার একটি দিলে হবে। আপনি এখানে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি বসে দিলেন। আমি রোল নাম্বারটা বসালাম এবং প্রতিষ্ঠানের নাম, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন এই প্রতিষ্ঠানের নামটা এখানে সুন্দর করে দিয়ে দিলেন। এরপরে সেশন, আপনার কোন সেশনে পাস করেছেন, এর মাধ্যমিক পরীক্ষা কোন সেশনে পাস করেছেন। আমি 2008-9 দিলাম। যদিও এসএসসির সেশনটা উল্লেখ থাকে না, তাহলে আপনার হচ্ছে নবম দশম শ্রেণী যে সালটা, ওই সালটা আপনারা এখানে লিখে দেবেন। 2008-2009 দিলাম এবং পাশের সন কত সালে আপনি পাস করেছেন এটা আপনার সার্টিফিকেটে, এসএসসি সার্টিফিকেটে দেখেন ওখানে সুন্দর করে লেখা আছে, পাশের সন এখানে দিয়ে দিলেন। এরপরে দেখেন সনদপত্র, এই যে আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিলেন এই ইনফরমেশনগুলোর সাপেক্ষে আপনার এসএসসি মাধ্যমিকের বা এসএসসির যে সনদপত্রটা রয়েছে এই সনদপত্রটা পিডিএফ কপি আপনার এখানে অ্যাটাচ করে দিতে হবে। আপনার সেক্ষেত্রে আগে থেকে পিডিএফ কপিটা সংরক্ষণ করে রাখবেন এবং এই যে এখান থেকে পিডিএফ কপিটা সংরক্ষণ করে রাখবেন। আমি আগে থেকে সংরক্ষণ করে রাখছি। আমি দেখেন এখানে ওপেনে ক্লিক করলে আমার এই যে পিডিএফ কপিটা ওপেন হচ্ছে, যে আমি যে কপিটা এখানে অ্যাটাচ করে সংরক্ষণ করছিলাম। সংরক্ষণ না করলে ওপেন ফাইলটা কিন্তু ওপেন অপশনটা আসবে না। সংরক্ষণ করার পরে এই ওপেন অপশনটা আপনারা পাবেন। শিক্ষা যোগ করুন, এই যে এই জায়গায় ক্লিক করলে এরকম আরেকটা ঘর আপনাদের সামনে চলে আসবে। আবার সেমভাবে সেম ইনফরমেশন, অর্থাৎ স্তর, এখান থেকে স্তর সিলেক্ট করলেন, ডিপ্লোমা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোনটা। আমার ডিপ্লোমা করা আছে, এই কারণে আমি ডিপ্লোমা সিলেক্ট করলাম। বোর্ডের নাম দিলাম, আমার হচ্ছে বিটিভি বোর্ড। এরপরে রোল রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো দুইটার একটা দিতে হবে। প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, কোন প্রতিষ্ঠান থেকে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং সেশন আমি দিয়ে দিলাম, আমার সেশন কত, ডিপ্লোমা সেশন কত, পাশের সন দিয়ে দিলাম। 2014 সালে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং সনদপত্রটা এখান থেকে আবার চুজ করে এই যে ডিপ্লোমা সনদটা আমি আপলোড করে দিলাম। আপলোড করে দিলে আপনার এই যে এখানে ওপেন ফাইলে ক্লিক করলে আপনার এখানে ওপেন দেখতে পাবেন। এরপরে আবার প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে আরেকটা এরকম অ্যাড হবে। আপনি এই যে বাতিল আছে, যদি দেখা যায় যে আপনি একটা অতিরিক্ত নিয়ে নিয়েছেন তাহলে এই যে বাতিলে ক্লিক করলে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপরে ক্লিক করে আপনার এই যে অনার্সেরটা এখানে সুন্দর করে অ্যাড করে দিলেন। অনার্সের রোল রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা দিয়ে দিলেন। দেখেন এটা না দিলেও চলবে, এটা কিন্তু এই যে দেখেন রোল রেজিস্ট্রেশন নাম্বার ম্যান্ডেটরি না, এর প্লাস আইকন নাই। যেহেতু অনার্সের রোল রেজিস্ট্রেশন নাম্বার থাকে না বা যদি থাকে তাহলে দিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে এই যে প্রতিষ্ঠানের নাম, পাশের সন
প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠান থেকে আপনার অনার্স কমপ্লিট করেছেন এবং কত সালে অনার্স সম্পন্ন হয়েছে, সেশন আপনার অনার্সের সেশন কত ছিল এবং অনার্সের সার্টিফিকেটটা এখানে আবার পিডিএফ কপিটা এখান থেকে আপলোড করে দিলেন। এই যে এটা আমার অনার্সের সার্টিফিকেট, এটা আমি আপলোড করে দিলাম। তিনটা শেষ। যাদের মাস্টার্স আছে তারা আবার এইখান থেকে অ্যাডে ক্লিক করে এখানে আবার পাইলে মাস্টার্সের ইনফরমেশন, স্নাতকোত্তর এবং মাস্টার্সের ইনফরমেশন যেগুলো রয়েছে মাস্টার্সের ইনফরমেশনগুলো অ্যাড করে দিলেন। হ্যাঁ, আমি মাস্টার্সেরটা ইনফরমেশন অ্যাড করবো না। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে আপনার আবেদন করছিলাম অনার্স দিয়ে, অনার্স কমপ্লিট করার পরে এখন আমার মাস্টার্স সম্পন্ন হয়েছে, এখন কি আমি মাস্টার্স এটা অ্যাড করবো কিনা? আপনি চাইলে মাস্টার্স এটা অ্যাড করতে পারেন, আপনি চাইলে মাস্টার্স এটা অ্যাড নাও করতে পারেন। তবে আমার মনে হবে যে পুলিশ ভেরিফিকেশনে কোনো কিছু হাইড না করে গেলে আপনি আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবটাই এখানে অ্যাড করে দেন। এরপরে মূল এবং গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক নিবন্ধন সনদ। শিক্ষক নিবন্ধন যে সনদটা রয়েছে আপনাদের, শিক্ষক নিবন্ধন সনদটা এখানে আপনারা অ্যাড করে দেবেন। এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনারা যে শিক্ষক নিবন্ধন সনদ আছে, এই যে শিক্ষক নিবন্ধন সনদটা এখান থেকে অ্যাড করে দেবেন। শিক্ষক নিবন্ধন সনদ অ্যাড করে দেওয়ার পরে আপনি চাইলে এটা সংরক্ষণে ক্লিক করতে পারেন এবং পরবর্তী পেজে গেলে পরবর্তী পেজে যাবেন। দেখেন শিক্ষক নিবন্ধন সনদটা 3 MB পর্যন্ত করা যাবে। আর উপরের ফাইলগুলো 1 MB বা 2 MB মধ্যে রাখার চেষ্টা করুন। আমি 2 MB পর্যন্ত আপলোড করছি, কোনো সমস্যা হয়নি। অভিজ্ঞতা অন্যান্য যে তথ্য রয়েছে, অভিজ্ঞতা অন্যান্য তথ্য সম্বলিত একটা ঘরে চলে আসতেছে। এখানে দেখেন সরকারি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্থানীয় সরকারি সংস্থা, বেসরকারি সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী চাকরি করিয়ে থাকলে এবং বর্তমান কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা প্রযোজ্য ক্ষেত্রে এবং ওখান থেকে যেই চাকরি করছে সেখান থেকে যদি আপনি ত্যাগ করে চলে আসেন সেটা কারণ সহ উল্লেখ করতে হবে। তবে এখানে দেখেন প্রাইভেট কোম্পানির কথা উল্লেখ করেনি। আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন তারা চাইলে ইনফরমেশন দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ঠিক আছে। আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকারি সংস্থা যেগুলো রয়েছে এগুলোতে যদি চাকরি করে থাকেন তাহলে যদি হ্যাঁ দেন, হ্যাঁ দিলে আপনার সেই চাকরি সম্পর্কিত কিছু ইনফরমেশন রয়েছে, ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। নাম, পদবি, জেলা, উপজেলা, ডাকঘর, আবার সেই সম্পূর্ণভাবে ইনফরমেশনগুলো দিলে। এখন এখানে একটা অতিরিক্ত বিষয় হচ্ছে নিয়োগের সময়কাল। আপনি ওই প্রতিষ্ঠানে যেখানে জব করেছিলেন ওখানে কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে হবে। আর আপনি যদি ওই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত জব করে থাকেন তাহলে সেটা বর্তমানে কর্মরত আছেন এরকম একটা টিক চিহ্ন এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনি এখানে টিক চিহ্ন না দেন তার মানে আপনি এখানে একটা ডেট দিয়েছেন। আর এখানে যদি আপনি ডেট দিয়ে থাকেন তাহলে আপনি মানে ওই চাকরি থেকে আপনি বর্তমানে ওই চাকরিতে নেই। সেক্ষেত্রে ওই চাকরি থেকে যে আপনি চলে আসলেন, পরিত্যাগ করলেন, সেটার একটা বিবরণ আপনার এখানে দিয়ে দিতে হবে। যাদের একাধিক এরকম চাকরি রয়েছে, 2-3 জায়গায় রয়েছে, তারা যে কোনো একটা দিবেন, অর্থাৎ সর্বশেষ যেই প্রতিষ্ঠান ত্যাগ করেছেন সেই সর্বশেষ প্রতিষ্ঠানের ইনফরমেশনটা দিয়ে দেবেন। এরপরে চাকরি আর যদি না করে থাকেন তাহলে না দিয়ে দিলেন, আমি না দিয়ে দিলাম। এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরি করিয়ে থাকলে সেখান থেকে অব্যাহতি নিলে সার্টিফিকেট মেয়াদ, এবং যদি সেক্ষেত্রে উপরে যে ইনফরমেশনগুলো দেন সেম ইনফরমেশনগুলো আবার এখানে দিতে হবে। যদি সশস্ত্র বাহিনীতে হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে বাহিনীর নাম কোন বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এবং বাহিনীর একটা সনদপত্র দিয়ে থাকে, সনদপত্রটা এখানে আপলোড করে থাকবেন। কাজের বিবরণে কী ধরনের কাজ করতেন এবং আচরণ সম্পর্কিত 2-4 লাইন এখানে লিখে দিলেন। এবং চাকরির মেয়াদকাল কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনি এই সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে চাকরি করেছিলেন সেটা। আর যদি না থাকে তাহলে সরাসরি নো দিয়ে কোনো ঝামেলা নেই। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও ঠিক সেম কথা। যাদের কোটা রয়েছে, এটা 3 ধরনের কোটা এখানে ওরা এলাও করছে: মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হয়ে থাকলে। মুক্তিযোদ্ধার কোটা যদি হয়ে থাকে তাহলে যদি হ্যাঁ দেন তাহলে মুক্তিযোদ্ধার নাম, সনদে যে নামটা রয়েছে মুক্তিযোদ্ধার এই নামটা দেবেন এবং এখানে সনদ নাম্বার রয়েছে, সনদ নাম্বারটা উল্লেখ করে দেবেন। এরপরে কোটা কোন ধরনের, কোটাটা কী কারণে আসে, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা সন্তান কোটা, মুক্তিযোদ্ধা সন্তান কীভাবে কোটাটা আসে আপনার কাছে। এবং সবশেষে এখানে দেখেন সনদপত্র। আপনার এখানে যে সনদপত্র এখানে ক্লিক করে আবার পিডিএফ ফাইলটা আপলোড করে দেবেন আপনার মুক্তিযোদ্ধা কোটার যে সনদপত্র রয়েছে। যাদের মুক্তিযোদ্ধা যারা না তারা না দিয়ে দেবেন, কোনো ঝামেলা নেই। শেষ। প্রতিবন্ধী কোটার ক্ষেত্রেও হ্যাঁ দিলে এখানে সনদপত্র, প্রতিবন্ধী কোটার সনদপত্রটা উল্লেখ করে দিতে হবে, না দিলে কোনো ঝামেলা নেই। আবার যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আবার সনদপত্র এখানে সংযুক্ত করে দেবেন, না হলে না, কোনো সমস্যা নেই। এগুলো পরে নিন, না পরে নিলেও কোনো সমস্যা নেই। এরপরে নিকট আত্মীয় স্বজন, ভাই ভাগ্নি, আপনার চাচা শ্বশুরের দিক থেকে আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম ও কর্মস্থল উল্লেখ করব। অর্থাৎ আপনার নিকট আত্মীয় স্বজন এবং যদি আপনার শ্বশুরের দিক থেকেও নিকট কোনো আত্মীয় স্বজন সরকারি চাকরিতে নিযুক্ত থাকে তাহলে তাদের সংক্ষিপ্ত বিবরণ এবং নাম দিতে হবে। এখানে যেমন স্বজনের নাম, স্বজনের সাথে আপনার সম্পর্ক, কোন পদে চাকরি করে থাকে এবং কর্মস্থলটা কোথায় সেটা দিয়ে দিলেন। এবং যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে তাহলে যে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে ঘর বাড়িয়ে নিলেন যে কয়জন আপনার চাকরি করে। আর যদি না থাকে তাহলে সরাসরি না দিয়ে দিলেন, কোনো ঝামেলা নেই। শেষ। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নয় এমন 2 জন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা সহ নাম উল্লেখ করতে বলছে। এখন দেখেন এখানে কাদের নাম আপনারা দেবেন, আপনাদের এলাকার নাম দেবেন। যদি প্রথম শ্রেণী গেজেটেড কোনো কর্মকর্তার নাম যদি আপনারা দিতে পারেন তাহলে তো সব থেকে ভালো হয়। আর যদি দিতে না পারেন তাহলে আপনাদের এলাকার সবথেকে ফেমাস মানুষ কতগুলো থাকে তাদের নাম দিয়ে দিতে পারেন, মেম্বার, চেয়ারম্যানের নাম চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এখানে দিয়ে দিলেন। আমি এখানে প্রথমজনে যেভাবে দিয়ে দিলাম, এই যে প্রথমজনের নাম, মোবাইল নাম্বার, জেলার নাম, উপজেলার নাম, ঠিকানা দিয়ে দিলাম। এবং দ্বিতীয় জনের ক্ষেত্রে ঠিক সেমভাবে হচ্ছে নাম, মোবাইল নাম্বার, জেলা, উপজেলার নাম এবং যেটা এভাবে দিয়ে দিলাম। দুইজন ব্যক্তি রেফারেন্স হিসেবে দিয়ে দিলেন। অনেকেই বলবে যে প্রথম শ্রেণী গেজেটেড অফিসার ছাড়া কারো নাম দেওয়া যাবে না, এটা কথা ভুল। আপনারা চাইলে যে কারো নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা এলাকার রিনাউন কোনো ব্যক্তি যাকে সবাই চিনবে, বা যার কাছে তার নাম বলে সবাই চিনবে এলাকার মধ্যে, বা সে আপনার সম্বন্ধে ব্যাড কোনো ইনফরমেশন দিবে না বা আপনার ক্ষতি করবে না, এরকম দুজন ব্যক্তির নাম আপনারা এখানে সাবমিট করে দেবেন। এরপরে চলে গেল পরবর্তীতে যদি যাই, পরিচয়, আপনার যেই জাতীয়তা এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে, এই এনআইডি কার্ডের একটা কপি ওরা পিডিএফ কপিটা চাচ্ছে। আপনারা এখানে ক্লিক করে যে এনআইডি কার্ডের যে কপিটা আছে সেটা দিয়ে দেবেন। সেটা স্মার্ট হোক বা আগের পুরাতনটাই হোক, যে কোনোটাই হোক, সেই পিডিএফ কপি আপনারা এখানে সংযুক্ত করে দেবেন। এবং এরপরে রয়েছে ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেফতার, অভিযুক্ত, দণ্ডিত এবং নজরবন্দি হয়েছেন বা বহিষ্কৃত হয়েছেন কিনা, আপনার কোনো ধরনের মামলা টামলা রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন এবং সেই মামলাটার বর্ণনা এখানে দিয়ে দেবেন যে হ্যাঁ আমার একটি মামলা ছিল, কিন্তু মহামান্য আদালত আমাকে এই মামলা থেকে মুক্তি দিয়েছে বা খারিজ দিয়েছে, বা মামলাটা ছিল সেটা মিথ্যা মামলা দিয়েছে। আবার যদি না থাকে তাহলে না দিয়ে দিলেন। আবার অনেকে থেকেও না দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমি ইতিপূর্বে বেশ কয়েক জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি যে যাদের মামলা নাই কিন্তু আছে, কিন্তু তারা না নো দিছে, তাদের ক্ষেত্রেও খুব বেশি একটা সমস্যা হয়নি। তবে আমার মনে হয় যে হাইড করাটা ঠিক হবে না। আপনার যদি পারিবারিক কলহ বা এই টাইপের যদি কোনো মামলা টামলা থাকে তাহলে আপনারা সেটা দিয়ে দিলেন। যদি খারিজ হয়ে থাকে তাহলে খারিজ দিয়ে দিলেন। ঠিক আছে, আমার মামলা নেই, আমি নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা ঘোষণা রয়েছে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আমি শপথপূর্বক বলতেছি যে উপরে প্রদত্ত বিবরণসমূহ আমার জানা মতে সঠিক। মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা বা পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনার কাছ থেকে একটা স্বীকৃতি চাচ্ছে যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো হচ্ছে, এই যে আপনারা কিন্তু 1, 2, 3, 4, 5টা ধাপের পুরো 5টা ধাপ ফিল আপের কাজ শেষ। এরপরে আপনি চাইলে এখান থেকে সংরক্ষণ করবেন না, আমি সাজেস্ট করবো যে এখানে সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করে আপনার ফাইলটা এই যে ড্রাফটে সংরক্ষণ করে নেবেন। এই ধরনের একটা ফাইল আসবে। এর পরবর্তীতে আপনি আবার ঢুকবেন, এই যে ফাইলগুলো ওপেন ফাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন। পরবর্তী এভাবে শেষ পর্যন্ত আপনারা একটা করে সব কিছু চেক করে নিয়ে আপনার এই যে সম্পূর্ণ দেখুন ক্লিক করলে আপনার সম্পূর্ণ তথ্য এখানে শো করবে। আপনার যে ফাইল আবেদনকারী প্রাথমিক তথ্যাবলী, পদের নাম, যা তথ্য এখানে আপনি আপলোড করছি সব তথ্যই এখানে শো করবে। হ্যাঁ, ওপেন হবে। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে এই যে ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দিতে পারবেন। এবং সব আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে যে দাখিল করুন অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন যে এই দাখিল করুন অপশনে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি দাখিল হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আর কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। আপনার যতটুকু পরিবর্তন করার সেটি হচ্ছে দাখিল করুন ক্লিক করার আগেই সব ধরনের ইনফরমেশনগুলো চেক করে নেবেন। ভিডিওটি যতটুকু করতে চাইছিলাম তার থেকে একটু বেশি হয়ে গেল। আসলে যতগুলো ফর্ম, এই ফর্মগুলো ফিল আপ করতে বেশ সময় লেগে গেছে। ভিডিওটি একটু লং হয়ে গেছে। ভিডিওটি লং হলেও আশা করি যে ভিডিওটি আপনাদের সকলকে হেল্প করবে, যারা বাসায় বসে নিজে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, আর যারা নিজে করতে পারতেছেন না বা করতে ভয় পাচ্ছেন যে করলে কোনো ধরনের সমস্যা হয় কিনা বা আমি কোনো ভুল করে থাকি কিনা, তারা আমাকে আমার মেসেঞ্জারে, ফেসবুক পেজে অথবা কমেন্টে আমাকে নক দিন, আমি আপনাদের ফর্মগুলো ফিল আপ করে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সকলের হেল্পফুল হবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।